আচ্ছা, তো আজকে 6 নাম্বার লেকচার। আর এর আগে যেগুলো সূত্র শিখছি, এর আগে ক্লাসে ব্যাপন সূত্র শিখছিলাম, তার আগে আংশিক চাপের সূত্র, এর এর আগে যেগুলা চার্লস বয়েল ছিল ওগুলো সবগুলো সহ। আর আজকের যে টপিকটা, এটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ গ্যাস। এটা হচ্ছে এই চ্যাপ্টারের ম্যাথের জন্য লাস্ট টপিক আর কি। তো এই চ্যাপ্টার লাস্ট টপিক না, এটা হচ্ছে এই চ্যাপ্টারের ম্যাথের লাস্ট টপিক। এরপরে আরো অন্যান্য এই বেশ কিছু থিওরিটিক্যাল জিনিস আছে। ওকে, তো এটা সম্পর্কে বিস্তারিত পড়বো ফিজিক্স ফার্স্ট পেপারে 10 নম্বর চ্যাপ্টারে। তো এখন এইখানে এত বিস্তারিত আলোচনা লাগে না রসায়নে, এগুলা এখানে করবো না। এখন এখানে যেগুলো সূত্র লাগে জাস্ট ওইগুলা শিখলেই হয়ে যাবে। আচ্ছা দেখো, এখন এই গ্যাসের গতিতত্ত্বের বেশ কিছু স্বীকার্য আছে। স্বীকার্যগুলো মনে রাখতে হবে। তো এই স্বীকার্যগুলো আছে, প্রথমটা হচ্ছে গ্যাসের গঠন। এবার আজকে লেখাকে বাঁকা হইতেছে নাকি? ওকে, এখন এইখানে বলছে যে কোনো গ্যাস, আচ্ছা একটু ধরো আজকে লেখা, যে কোনো গ্যাস অসংখ্য ক্ষুদ্র অণু পরমাণু সমন্বয়ে তৈরি। এটা তো আমরা তো জানি, সেটা ক্ষুদ্র অণু পরমাণু সমন্বয়ে তৈরি। আজকে লেখার কোনো তো ইয়ে পাইতেছে না। আসপর, এরপরে হচ্ছে গ্যাস অণুসমূহের আয়তন। আচ্ছা, গ্যাস অণুসমূহের আয়তন, এখানে যেটা আছে ধরো এটা একটা গ্যাস পাত্র যদি হয়, ধরো এটা একটা গ্যাস পাত্র। এখন এই এই গ্যাসের মধ্যে তো অসংখ্য অণু ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন আমি যদি একটা কাজ করি যে সমস্ত অণুগুলোকে যদি আমি এক জায়গায় নিয়ে আসি, ধরো এইটা সেম গ্যাস পাত্রটা, এখন সমস্ত গ্যাস অণুগুলোকে যদি আমি এক জায়গায় নিয়ে আসি, অর্থাৎ গ্যাস অণুগুলোকে আমি যদি এই যে ঘনীভূত করি, তাহলে ওরা গ্যাস পাত্রের খুবই ছোট্ট একটা অংশ জুড়েই তো থাকবে। মানে তুমি যদি ওই গ্যাসের সমস্ত অণুগুলাকে একসাথে এক জায়গায় নিয়ে আসো, এমনিতে তো আমাদের নর্মাল লাইফে তো এগুলা তো ভিজিবল তো হবেই না, মানে গ্যাস অণুগুলাকে তো ওইভাবে দেখা যায় না। তারপরও ধরো যে তুমি সমস্ত গ্যাস অণুগুলোকে যদি এক জায়গায় নিয়ে আসো, তাহলে ওই গ্যাস অণুগুলোর নিজস্ব আয়তন পাত্রের আয়তনের তুলনায় অতি নগণ্য হবে। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, তাহলে এখানে গ্যাস অণুগুলোর নিজস্ব আয়তন, পাত্রের আয়তনের তুলনায় অতি নগণ্য।
ওকে। এরপরে গ্যাস অনুসমূহের মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ। গ্যাস অনুসমূহের মধ্যে আকর্ষণ বা এই যে বিকর্ষণ, এগুলা কিন্তু শুধুমাত্র আদর্শ গ্যাসের জন্যই এইসব শর্তগুলো প্রযোজ্য হবে। বাস্তব গ্যাস কি, এটা আমরা এই চ্যাপ্টারে শিখবো একটু পরে। এর মধ্যে এই যে আদর্শ গ্যাসের অনুসমূহের মধ্যে কোনো ধরনের আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। অনু সমূহের মধ্যে কোনো, আজকে লেখা তো খুবই বাজে, আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। ওকে। মানে এই যে একটা গ্যাস পাত্রের মধ্যে যতগুলা অণুই থাকুক না কেন, তারা তারা সবসময় নিজেদের মতোই চলাফেরা করে। তারা অন্য কোনো অণু দ্বারা কোনো ধরনের আকর্ষণ বা বিকর্ষণ বা কোনো ধরনের প্রভাবের সম্মুখীন হয় না। তারা ওইখানে এই প্রভাব মুক্ত স্বাধীন আর কি, বইয়ে যেভাবে বলা। আচ্ছা, এখন এখানে আন্তঃআণবিক সংঘর্ষ। আচ্ছা, আন্তঃআণবিক সংঘর্ষ বলতে তোমার একটা গ্যাস পাত্রের মধ্যে যে অণুসমূহ, অসংখ্য অণু চলাফেরা তো করে, এবং এরা অসংখ্য অণু তো সবসময় ছোটাছুটির উপরে তো থাকে একটা গ্যাস পাত্রের মধ্যে। এইখানে অণুগুলা চলতে গেলে অবশ্যই একটার সাথে আরেকটা সংঘর্ষ লাগে, বা পাত্রের দেয়ালের সাথে তাদের সংঘর্ষ লাগে তাদের এই ছোটাছুটির সময়। তো এইসব সংঘর্ষ সবসময় স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। এই যে অণুসমূহের নিজেদের মধ্যে বা পাত্রের দেয়ালের সাথে সংঘর্ষ, এটা সবসময় স্থিতিস্থাপক হয়। ওকে। এর উপরে আছে গ্যাসের চাপ। আচ্ছা, চাপ কি? চাপ হচ্ছে একক, আমরা জানি পি ইজ ইকুয়াল টু কি, এফ ডিভাইড বাই এ। তার মানে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত যে বলটা, ওইটাই গ্যাসের চাপ হবে। এটা কি, পি ইজ ইকুয়াল টু এফ ডিভাইড বাই এ। এটা আমরা জানি। এটা মানে কি, এটা মানে হচ্ছে একক ক্ষেত্রফলের উপর, অর্থাৎ এই গ্যাস পাত্রের একক ক্ষেত্রফলের উপরে গ্যাস অণুগুলোর যে প্রকৃত বল থাকবে। এই যে এটা যদি গ্যাস পাত্র হয়, এগুলো যদি গ্যাস অণু হয়, তো গ্যাস অণুগুলো তো অনবরত এই গ্যাস পাত্রের দেয়ালে ধাক্কা দিবে বা একটা বল প্রয়োগ করবে। এখন এখানে যতটুকু রিজিয়ন জুড়ে ধাক্কা দেয়, এর এরিয়া যদি 1 মিটার স্কোয়ার হয়, তাহলে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের 1 মিটার স্কোয়ার এই ক্ষেত্রফল জায়গা জুড়ে যে পরিমাণ বল এখানে গ্যাস অণুগুলো দিবে, ওইটাই আমরা গ্যাসের চাপ বলবো। এটা বুঝছো? এগুলা সংজ্ঞা টঙ্গা লাগবে না। হ্যাঁ। আর একটা সূত্র মুখস্থ রাখতে হবে এখানে। এই সূত্রটা আমরা মূলত চ্যাপ্টার 10 অর্থাৎ ফিজিক্সে শিখবো। এটা হচ্ছে গ্যাসের গতীয় সমীকরণ। গ্যাসের গতীয় সমীকরণ এটা হচ্ছে পিভি
ইজ ইকুয়াল টু 1/3 এন সি স্কোয়ার। এখন এখানে পি ভি কি সেটা তো জানো। আর এখানে এম হচ্ছে, সি হচ্ছে এখানে আর এম এস বেগ। আর এম এস বেগ, এটা হয়তো ফার্স্ট শুনলা। এখন সি হচ্ছে আর এম এস বেগ। আর এম এস বেগ হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি বা বর্গমূল গড় বর্গবেগ। এটা কি, এটা আমরা এখনই শিখতেছি। তবে এই সূত্রটা একটু মাথায় রাখবে, এটা হচ্ছে গ্যাসের গতীয় সমীকরণ। ওকে। হ্যাঁ, এখন দেখো, এখন দেখো শুরুতে যেটা আসে এটা হচ্ছে যে সিআরএমএস বেগ, একটু আগেই যেটা লিখলাম, বর্গমূল গড় বর্গবেগ। এটার নাম হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ, বা কি এটা পাই, আরএমএস ভেলোসিটি। আরএমএস তে বোঝায় রুট মিন স্কোয়ার। আচ্ছা, এখন আরএমএস বেগ কি? আরএমএস বেগ হচ্ছে, ধরো যে এই একটা গ্যাস পাত্রের মধ্যে যদি এন সংখ্যক অণু যদি থাকে, ধরো এটা একটা গ্যাস পাত্রের মধ্যে 4-5টা অণু যদি আমি এখানে বিবেচনা করি, 4-5টা তো অণু এই যে থাকে না, একটা গ্যাস পাত্রের মধ্যে অসংখ্য অণু থাকে। তবে আমরা যদি সেখান থেকে 4-5টা অণু যদি বিবেচনা করি, এই 4-5টা অণুর, তো এদের বেগ কিন্তু এ- এ- এরা গ্যাস পাত্রের মধ্যে অণুসমূহ কিন্তু কোনো নির্দিষ্ট ধরো শর্ত মেনে বা নির্দিষ্ট কোনো সিকোয়েন্স মেনে কিন্তু ছোটাছুটি করে না। এক একটা এক এক দিকেই ছোটাছুটি করে। তো সবার জন্য বেগ আলাদা আলাদা হবে এবং সবার জন্য এখানে গতিশক্তিও আলাদা আলাদা হয়। তবে আমরা যেহেতু এক একটা অণুর জন্য এক এক রকম, তো আমরা এখানে এক্সাক্ট কোনো বেগের ভ্যালুটা বের করতে পারবো না, জন্য এখানে গড় বেগ হিসাব করা হয়। ওকে। এখন যদি এটা C1 হয়, এর বেগ C2, এর বেগ C3, এর জন্য C4, C5, C6, C7। এখন এদের এদের বেগ যদি C1 C2 যদি এই টাইপ হয়, তাহলে এখন সংজ্ঞা দেখো, বর্গমূল গড় বর্গবেগ, মানে এদের বেগের বর্গের গড়ের বর্গমূল। এটা এটা বুঝছো এটা কি? এদের যে বেগগুলো আছে তাদের বর্গের গড়। বর্গের গড় মানে কি, তুমি যতটা বেগ নিবা কতগুলা বেগকে স্কোয়ার করে যোগ করবা। ধরো 7টা বেগ, তাহলে কি হবে? C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস C3 স্কোয়ার। এখন এদের গড় কি হবে? ডিভাইড বাই 7, এবং তার আবার বর্গমূল মানে √ওভার। এটা বুঝছো? হুম, বুঝছি। ওকে। তাহলে এখন এখানে সি, এইখানে কি হবে? এদের বর্গের গড়, ধরো আমি CN পর্যন্ত নিলাম, ধরো n সংখ্যক অণু আছে। তাহলে এখন আমি ভাগ দিব কত দিয়ে? n দিয়ে।
তাহলে এটা কি হলো? এইটা হুম। হলো বর্গের গড়, আবার একে বর্গমূল করতে হবে, মানে পুরোটার উপরই রুট। তো এইটাকেই বলা হয় আরএমএস ভেলোসিটি বা বর্গমূল গড় বর্গবেগ। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এখন এটা ডিরেক্ট একটা সূত্র আছে, এই সূত্রটা মূলত ফিজিক্সে শিখবো, এটা মুখস্থ রাখবা। এটা হচ্ছে 3RT/m। এটা হচ্ছে সি এর সূত্র। এখন এখানে টি হচ্ছে টেম্পারেচার, আর এম হচ্ছে ওই গ্যাসের ভর। তবে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই সূত্রে এম ব্যবহার করা লাগবে কেজি এককে। আমরা তো এমনিতে গ্যাস অণুগুলার এম হচ্ছে মূলত এখানে আণবিক ভর। আণবিক ভরের একক কি, গ্রাম পার মোল না? আমরা তো এর আগে তো এগুলা করে আসছি। তবে এখানে ওইটাকে এই কেজি পার মোল এককে লিখতে হবে এই সূত্রে, এটা মনে রাখবো। তাহলে এটা হচ্ছে 3RT/m। এটা হচ্ছে সি তে আরএমএস বেগ এখানে প্রকাশ করা হয়। ওকে, আচ্ছা। এরপরে আর একটা বেগ যেটা আছে, এটা হলো গড় গতিবেগ। এরপরে একটা আছে সম্ভাব্যতম বেগ। আচ্ছা, গড় গতিবেগ এই এখানে কি হবে? ধরো এখন এই গড় গতিবেগ এখানে কি হবে, জাস্ট ধরো সি, গড়, গড়কে এই যে একটা উপরে বার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এটা তো 9 10-এ তো শিখছো আমি, যে যে গড়ের অঙ্ক তো ছিল পরিসংখ্যানে, গড়কে এমনিতে বার দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা যদি এখানে আজকে লেখাপড়া কাজ করছি। লেখা আজকে এরকম হইতেছে কেন? লিখি একদিকে যায় আর একদিকে। আচ্ছা, জাস্ট গড় গতিবেগ হচ্ছে নর্মাল আর কি, সবগুলা বেগের গড়, এটা হচ্ছে গড় গতিবেগ। এইখানে তো এক্সট্রা কিছু নাই। এখন গড় গতিবেগের যেটা সূত্র, সি হচ্ছে √8RT/πm। তোমার এটা মুখস্থ রাখতে হবে না, জাস্ট আমাদের এখানে কাজে লাগবে সিআরএমএস বেগ, এইটা মুখস্থ রাখলেই হবে, জাস্ট এগুলা এমনিতে জানার জন্য আর কি। আর একটা জিনিস জেনে রাখবা, এটা অলমোস্ট মুখস্থ রাখবা, যে সি মানে এটা কি, সি মানে হচ্ছে আরএমএস বেগ। আরএমএস বেগ কি হবে? আরএমএস বেগ অলওয়েজ গড় গতিবেগের চেয়ে বেশি হবে, এটা মাথায় রাখবা। ওকে, এটা এমসিকিউ এর জন্য জাস্ট মনে রাখবা যে সি ইজ গ্রেটার দেন সি বার, মানে আরএমএস বেগ গড় বেগের থেকে বেশি। ওকে, আমাদের ম্যাথের জন্য শুধু লাগবে আরএমএস বেগের সূত্র। আছে এরপরে যেটা 3 নম্বরে আছে, সম্ভাব্যতম বেগ। আচ্ছা, সম্ভাব্যতম বেগ হচ্ছে যে সম্ভাব্যতম আহ বেগের
আমাদের বইতে এটাকে লিখছে আলফা দ্বারা। এর কি সমস্যা আছে? আলফা সমান হচ্ছে 2 RT/m। আচ্ছা, এখন একটা জিনিস আহ বলো যে এখানে সি বড় হবে নাকি আলফা বড় হবে? বলো। আর সি বড় হবে। হ্যাঁ, সি বড় হবে, তো এটা হচ্ছে সম্ভাব্যতম বেগ। তো এখানে তো সি যে আলফা থেকে বড় হবে, এটা তো সূত্র দেখেই বোঝা যায়। তার মানে এই তিনটা বেগের মধ্যে সবচেয়ে বড় এখানে কোনটা বলো তো? সি। সি। ওকে, এখানে সি হচ্ছে সবচেয়ে বড় এবং একুরেট। তো এই জন্য আমরা আহ গড় গতিবেগ হিসাব করার জন্য এই তিনটা বেগের মধ্যে সবসময় আরএমএস বেগকে প্রায়োরিটি দেওয়া হয়, কারণ এইটাই সবচেয়ে বড় এবং একটা একুরেট মান দেয়। ওকে। আচ্ছা, এখন এই তিনটার মধ্যে ক্রম হচ্ছে, তুমি এটা মুখস্থ রাখবা, সি হবে সবচেয়ে বড়, তারপরে সি বার, তারপরে আলফা। এইটা হচ্ছে এই তিনটা বেগের মধ্যে ক্রম। ওকে, এগুলা এমসিকিউ এর জন্য জাস্ট, আর অন্য কিছু লাগবে না। আর তুমি চাইলে এই যে জাস্ট তিনটা সূত্র মনে রাখতে পারো, সি এর এই সূত্রটা, সি বারের এই সূত্রটা, আর আলফার এই সূত্রটা। আর এখানে আমাদের ম্যাথ করতে শুধুমাত্র লাগবে সি ইজ ইকুয়াল টু 3 RT/m। ওকে। হ্যাঁ, এরপরে আমরা ডিরেক্ট এটা ম্যাথের মধ্যে চলে যাই। এখানে কি বলছে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি অক্সিজেন অণুর গড় গতি শক্তি মানে সি বেগ, এটা কত? 3 RT/m। 3, এইখানে আর এর মান অলওয়েজ এসআই এককে, টি এর মান 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিন। আর একটু আগে তো লিখে দিলাম, এখানে এম হবে কত অক্সিজেনের জন্য? 32 গ্রাম/মোল। বাট এইখানে এটাকে এসআই এককে, অর্থাৎ এটাকে লিখতে হবে কেজি/মোল। এখানে গ্রাম এককে লিখলে কিন্তু ম্যাথ ভুল হবে। তাহলে এটা হবে 32 10⁻³ এই 8.314, 300। ওকে, এটা হবে 483.56, যেহেতু সবগুলো মান তুমি ইসে এককে লিখছো। আর এটা একটা বেগ এই প্রকাশ করে, তো এর একক হবে কি? মিটার/সেকেন্ড। এটা বেগের এককে মূলত, অন্য কিছু না। আচ্ছা, নাইট্রোজেনের জন্য আরএমএস বেগ এখানে কি হবে? 8.314। তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস মানে 298 কেলভিন। আর এম নাইট্রোজেনের জন্য 28 গ্রাম, তাহলে এটা হবে 28 10⁻³। এটাকে কেজি এককে নিয়ে গেলে, ওকে, তাহলে এটা হবে 515 এত মিটার/সেকেন্ড। এইগুলো খুবই সহজ ম্যাথ, ডিরেক্ট সূত্র, অন্য কিছু নাই। আচ্ছা দাঁড়াও, এইখানে এখন 1 নাম্বারটা তো এইখানে গড় বেগ বের করতে তো
এইখানে বলে নাই, এখানে বের করতে বলছে গড় গতি শক্তি। তো এখন এইখান থেকে তুমি গড় গতি শক্তি কিভাবে বের করবা? হুম, বলো। শুনতেছো? হ্যাঁ, শোনা যায়। হ্যাঁ, এখন এখান থেকে গড় এই যে গতি শক্তিটা কি হবে এখানে? আমরা কি এটা সূত্র শিখছিলাম? একটি অক্সিজেন অণুর গড় গতি শক্তি। এটা কি 32 × 10⁻³ দিয়ে ভাগ হবে? গড় গতি শক্তি। আচ্ছা, দেখো এটা, এটা যদি একটা সূত্র আছে, আচ্ছা দাঁড়াও দেখি আমাদের ফিজিক্সের সূত্র দিয়ে এটা মিলে কিনা। আমরা জানি হাফ, একটি অণুর জন্য বের করতে বলছে না, এটা আছে। না না, এটা, এটার এর জন্য একটা আলাদা সূত্র আছে, আমরা এটা সূত্র শিখলে এটা করবো। এটা জাস্ট গড় বেগটা এইভাবে বের করা লাগবে। এটা হচ্ছে গড় বেগের জন্য। এখন গড়, এখন পর্যন্ত গড় গতি শক্তির সূত্র আমরা শিখি নাই, তো গড় গতি শক্তির সূত্র শিখলে দেন আমরা এটা এসে এরপরে সলভ করতেছি। So, দাঁড়াও আগে আমরা দেখি এরপরে এই সূত্রে কোনো ম্যাথ আছে কি এরপরে। এর এই যে গতিশক্তি, কার্বন ডাই অক্সাইডের গতিশক্তি এত, তাপমাত্রা হিসাব করো, এসটিপি তে অক্সিজেন গ্যাসের ঘনত্ব এত, আর এম এস বেগ কত হবে। এরপরে আচ্ছা, আচ্ছা দাঁড়াও আমরা একবারে সূত্রটা শিখে আসি। এইখানে কি পেজ টেজ খালি না আছে? Wait. হ্যাঁ, এখন একবার আমরা সূত্রটা শিখি। এটা হচ্ছে গ্যাসের গতিশক্তি। ওকে, এর আগে আমরা যেটা শিখলাম এটা ছিল আরএমএস বেগ। আর একটু আগে আমরা যে গ্যাসের আহ যে গতীয় সমীকরণটা যে শিখছিলাম, এটা কি ছিল বলো? এ ছিল না, পিভি ইজ ইকুয়াল টু 1/3 এম ছিল একটা অণুর ভর, এন ছিল অণুর সংখ্যা, ইন্টু সি স্কোয়ার, এটা ছিল আরএমএস বেগ। আমরা তো আরএমএস বেগ হুম। শিখলাম। ওকে, এখন এটা একটা অণুর ভর ইন্টু মোট অণু সংখ্যা। ওকে, তাহলে আমি যদি একটু এখানে চেঞ্জ করি, এখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি এখানে একটা চেঞ্জ করি যে অণুর সংখ্যাটাকে আমি যদি অ্যাভোগাড্রো সংখ্যা দেই, তাহলে এটা, এটা কি হবে এখানে? এটা কি বোঝায় যে এটা একটা অণুর ভর, এটা খুব ভালোভাবে বুঝো। একটা অণুর ভর আর অণুর সংখ্যা আছে অ্যাভোগাড্রোর সংখ্যক, তাহলে এখানে কত মোল অণু আছে এখানে বলো তো? এখানে একমত। 1 মোল, হ্যাঁ। তাহলে এখানে এটা তাহলে কার জন্য সূত্র হলো এটা?
এক মোলের জন্য এটা কি, এটা বুঝছো যে এটা এক মোলের জন্য, হ্যাঁ। এই যে এন যদি 1 মোল হয়। ওকে। আচ্ছা, এখন এমনিতে নর্মাল এই গতিশক্তির এই সূত্র কি? হাফ এম এম ভি স্কয়ার। স্কোয়ার, এইটা। ওকে, আচ্ছা দাঁড়াও, এটা সময় মনে হয় শেষ, আর লিখ দিচ্ছে।